পেটো পঞ্চু সামান্য ভারী গলায় বলল, কথাগুলো কি আমি খুব অন্যায় বললাম মেসোমশাই? সুখময় ফতুয়ার পকেটে হাত ঢোকালেন। দরদর করে ঘাম হচ্ছে। একটা রুমাল পাওয়া গেলে ভালো হয়। রুমাল পাওয়া গেল না। ফতুয়ার হাতা দিয়ে ঘাম মুছে সুখময় বললেন, হ্যাঁ হ্যাঁ, মানে ঠিকই তো। আসলে এভাবে তো ভেবে দেখা হয়নি। গত আধ ঘন্টা ধরে পঞ্চু এই বৃদ্ধ দম্পতির সঙ্গে কথা বলছে। সুখময় নির্বিরোধী মানুষ, মাথা নিচু করে রাস্তা দিয়ে হাঁটেন। বন্দনা বরং বেশ ব্যক্তিত্বময়ী। তিনি কথা বলছেন পঞ্চুর চোখে চোখ রেখে। যে কথাগুলোর সঙ্গে তিনি একমত নন, খোলাখুলি সেটা জানিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, পঞ্চুর প্রচ্ছন্ন হুমকি তিনি গায়ে মাখেননি। এই তো একটু আগে কথা চলাকালীন কেমন উদাসীনভাবে উঠে তিনি ভেতরে ঘরে সেধিয়ে গেলেন। পেটো পঞ্চু আজ ভালো করে কাঁচা ইস্ত্রি করা কলারওয়ালা জামা পরে ফিটফাট হয়ে এসেছে হুমকি দিতে। হুমকি দিতে ফিটফাট হয়ে আসতে হবে কেন? অবাক হয়ে পেটো পঞ্চু এই প্রশ্নটাই করেছিল তার বস রাজীব হালদারকে। রাজীব হালদার ঘাঘু প্রমোটার। প্রশ্নটা শুনে তিনি পেটো পঞ্চুর দিকে কিছুক্ষণ ঠান্ডা এবং স্থির চোখে তাকিয়ে রইলেন। 1.5 কাঠা জমির উপরে দাঁড়িয়ে থাকা সুখময় মল্লিকের বাড়িটা বেশ কিছুদিন হলো তার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। জমি ছোট হলেও মাথা ব্যথার কারণটা কিন্তু বড়সড়। বছর 5 আগে প্রায় 15 কাঠা জমি কিনে ফেলে রেখেছিলেন রাজীব হালদার। গত বছর সেখানে প্ল্যান বানাতে গিয়ে মাথায় বাজ পড়েছিল তার। এমন চমৎকার জমি, কিন্তু সেই জমি আর বড় রাস্তার ঠিক মধ্যিখানে সুখময় মল্লিকের বাড়িটা দাঁড়িয়ে। সেদিনই ভেবে নিয়েছিলেন ওই পুচকে জমিটা তার চাই, না হলেই প্রজেক্টটাই হবে না, হলেও একটা ফ্ল্যাটও বিক্রি হবে না। ঢোকা বেরোনোর চওড়া ঝামেলাবিহীন রাস্তা না থাকলে সেই আবাসনের ফ্ল্যাট কি বিক্রি হয়? প্রথম অবস্থায় প্রমোটার রাজীব হালদার যথেষ্ট ভদ্রভাবে আলোচনায় বসেছিলেন, কিন্তু ততোধিক ভদ্রভাবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সুখময় এবং বন্দনা। এরপর আঙুলে সামান্য বাঁকালেন রাজীব হালদার। সুখময়ের বাড়ির চারপাশে কখনো গ্রিল দেওয়া বারান্দায় বর্জ্যবস্তু আবর্জনা ফেলা হতে লাগলো। গেটের সামনে জমা হলো স্টোন চিপস, বালি স্তূপ, কিন্তু এতে কাজ কিছু হলো না। ছোটখাটো এমন ঘটনা পাত্তাই দিলেন না বৃদ্ধ দম্পতি। পেটো পঞ্চুকেও ও বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত সেদিনই নিয়েছিলেন রাজীব হালদার। এখন পঞ্চুর প্রশ্নের উত্তরে তিনি সামান্য বিরক্তিস্বরে বললেন, ভদ্রলোকের বাড়ি থ্রেড দিতে যাচ্ছিস পঞ্চু? বুড়ো সেন্ট্রাল গভর্নমেন্ট আর বুড়ি স্কুলের হেড মিস্ট্রেস, যদিও এখন রিটায়ার্ড। থ্রেড দিবি এমন করে যেন বোঝা না যায় থ্রেড দিচ্ছিস, অথচ মনের ভেতরে ভয়ের ভাবটা যেন তৈরি হয়। বুঝতে পেরেছিস? গোড়ার দিকে পঞ্চু ধরতে পারেনি। পরিচালক যেভাবে কখনো কখনো নিজে অভিনয় করে পার্ট বুঝিয়ে দেন অভিনেতাকে, প্রায় তেমন করেই রাজীব হালদার দেখিয়ে দিয়েছিলেন ঠিক কেমনটি তিনি চাইছেন। এ পর্যন্ত উতরে গেছে পঞ্চু। হালকা চালে বাড়ি বিক্রির প্রসঙ্গ তুলেছে। শেষ বয়সে বাড়ি মেনটেন করা যে কত বড় ঝক্কির কাজ, ফ্ল্যাটে উঠলেই বৃদ্ধ দম্পতি যে কতটা ঝাড়া হাত পা থাকবে সেটা বুঝিয়েছে পঞ্চু। বাড়ি বিক্রির অতগুলো টাকা তো বলতে গেলে উপরি পাওনা, আর তাছাড়া এটা তো একটা সামাজিক কর্তব্য। শহরে এত লোক হন্যে হয়ে মাথা খোঁজার ঠাঁই খুঁজছে, আর দুজন বুড়ো বুড়ি একতলা একটা বাড়ি আগলে চেপে বসে থাকবে? এ কেমন কথা? কথোপকথন চলাকালীন একবার তার পকেট থেকে প্রকাণ্ড একটা ছোড়া পড়ে গেল মেঝেতে, যদিও ইচ্ছে করেই ফেলা। কিন্তু পঞ্চু
অত্যন্ত লজ্জিত ভাব দেখিয়ে বলেছে, ইস, দেখুন তো এ কাজের জিনিস কিভাবে আছাড় খেয়ে পড়ে গেল। এটা এইখানে রাখা থাক কেমন? অস্ত্রটা সেন্টার টেবিলে রেখে দিয়েছিল পঞ্চু। সুখময় বিপন্নভাবে তাকিয়েছিলেন স্ত্রীর দিকে। বন্দনার কঠিন দৃষ্টি ঘরের দেওয়ালে স্থির হয়েছিল। এর পরপরই ঘর ছেড়ে উঠে চলে গেলেন বন্দনা। পেটো পঞ্চু বলল, তাহলে ওই কথাই রইল মেসমশাই, আমি রাজীব বাবুকে বলে একদিন একটা মিটিং ফিক্স করছি, কেমন? ছোড়া পকেটে ভরে উঠে দাঁড়ালো পঞ্চু। আর ঠিক তখনই ঘরে ফিরে এলেন বন্দনা। তার হাতে ধরা কাচের গ্লাস, গ্লাসের শরবত, গ্লাসের গায়ে জলবিন্দু। টেবিলে গ্লাস রেখে বন্দনা পঞ্চুর দিকে তাকালেন। নাও, শরবতটা খেয়ে নাও। পঞ্চু গ্লাস তুলে চুমুক দিল। অপূর্ব স্বাদ তার মুখ থেকে বেরিয়ে গেল। এক ঘাস শরবত মাসিমা, পুরো অন্য টেস্ট। কি আম? সোফায় বসে বন্দনা বেশ সহজভাবে বললেন, আমাদের গাছেরই আম। তোমার মেসোমশাই জীবনে ওই একটাই গাছ লাগিয়েছিলেন। নামটা আনকমন, সম্ভবত মধুর মতো মিষ্টি বলেই এই নাম। আমাদের একমাত্র ছেলে জন্মানোর দিন গাছটা লাগানো হয়েছিল। গাছটা আছে, কিন্তু ছেলে রইল না। বন্দনা যেন কিছুটা গুছিয়ে নিলেন নিজেকে। সে যে 217 নম্বর বাস কেষ্টপুর খালে ডুবে গেল, আমার ছেলে সেদিন উদ্ধার কার্যে নেমেছিল। 3-4 জনকে বাঁচালেও নিজে বাঁচতে পারেনি। বাজে রকম হেড ইনজুরি। তারপর থেকে গাছটার মধ্যে সন্তানকে দেখি আমরা। সন্ধেবেলায় গাছের দিকে তাকিয়ে পরিচিত মানুষদের মঙ্গল কামনা করি। কাল থেকে তোমার জন্যও করব। পঞ্চু শুনছিল, তবে আনমনে। শরবতের স্বাদ অদ্ভুত, কেমন একটা ঘোর মতো লেগে যাচ্ছে। শরবত শেষ করে বেরিয়ে যাওয়ার মুখে বন্দনা অচঞ্চল কণ্ঠে তাকে বললেন, তোমার স্যারকে বলো বাড়ি আমরা বিক্রি করছি না পঞ্চু। ঘোলাটে চোখে পঞ্চু তাকালো বন্দনার দিকে। শরবতের মতোই হিমশীতল স্বরে বলল, তাড়াহুড়ো করবেন না মাসিমা, ভেবে চিনতে ডিসিশন নিন। তবে আবার দেখা হবে, সে আপনারা বাড়ি বেচলেও হবে, না বেচলেও। পঞ্চুর সঙ্গে বন্দনার অবশ্য আর দেখা হলো না। পঞ্চু চলে যাওয়ার পরে রাতের দিকে বুকে সামান্য ব্যথা শুরু হলো বন্দনার। গ্যাস অম্বলের একটা ওষুধ খেয়ে তিনি শুয়ে রইলেন। ব্যথা কমল না, বরং ব্যথার প্রকোপে গভীর রাতে আচ্ছন্ন দশা হলো তার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি পৃথিবীর মায়া কাটালেন। হন্তদন্ত হয়ে সেদিনই রাজীব হালদারের অফিসে ঢুকলো পেটো পঞ্চু। খবর শুনে রাজীব হালদার বললেন, করেছিস কিরা পঞ্চু? এমন থ্রেড দিলি বুড়ি একেবারে পগার পার, দুনিয়ার বার। পেটো বানানোর কাজ ছেড়িয়ে তোকে ম্যানেজার কি আর এমনি এমনি করেছি রে। এই কথা বলে তিনি খুব একচোট হেসে নিলেন, যেন মানুষের মৃত্যু এক দারুণ কৌতুকের বিষয়। পঞ্চু হাসতে পারল না, তার মনটা খচখচ করল। সে বলল, তেমন কিছু কিন্তু বলিনি রাজীবদা, কি যে হয়ে গেল। শোন, নিজের ওপর ঘেন্না আসতে দিবি না রে পঞ্চু। জানবি গোটা দুনিয়াটা হারামিতে ভর্তি। বড় হারামি, মেজো হারামি, ছোট হারামি। আমরা হলাম সেই ছোট হারামি। ছোটও নয়, এই চুনোপুটি হারামি। বড় মেজোতে মিলে দেশ বিক্রি করে দিচ্ছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করে বিলেতে পালাচ্ছে, গরিব মানুষের পয়সা ঝেপে দিচ্ছে। আমরা তো সেখানে শুধু পেটের দায়ে ব্যবসা করছি। 2-1টা লোকের হয়তো একটু ক্ষতি টতি হচ্ছে, সে আর কি করা যাবে। পঞ্চু মুগ্ধ হয়ে শুনল। তার বসের কথাবার্তার লেভেলই আলাদা। সে বলল, তাহলে দিন চলুন দাদা, বুড়ো ঘুঘুটার সঙ্গে দরদামটা সেরে নিন।
যাব। তুই আপাতত একবার থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা কর। খোকা কাল রাতে মাল টেনে বাইক নিয়ে ফিরছিল, একটা বাচ্চাকে চাপা দিয়েছে। হেব্বি বাওয়াল চলছে। বাচ্চার বাবা নাকি বলেছে খোকাকে যেখানে পাবে সেখানেই ঠুকে দেবে। খোকা রাজীব হালদারের একমাত্র ছেলে। পঞ্চু উদ্বেগের সুরে বলল, সে কি কথা? খোকা নিজে ঠিক আছে তো? হ্যাঁ, তার আর কি হবে, দিব্যি আছে। আরে কার রক্ত গায়ে বইছে সেটা দেখতে হবে তো। শুয়োরটায় সব ছোটখাটো ব্যাপারে কাত হয় না। পঞ্চু হেসে ঘাড় নাড়ল, তারপর বেরিয়ে গেল বাইক নিয়ে। রাজীববাবুর ছেলেটাও হয়েছে তেমন, বছর কুড়ি বয়স, অথচ রোজ একটা না একটা ঝক্কি লেগেই আছে। সব সামলাতে হয় এই পঞ্চুকে। এই রেড লাইট এরিয়া থেকে মাতাল অবস্থায় তুলে নিয়ে এলো, এই চরস নিয়ে ধরা পড়ল খোকা। নার্কোটিক্সওয়ালাদের খপ্পর থেকে বাঁচাতে রাজীববাবুর গলদ ঘর্মদশা। একবার তো নিজের বন্ধুর পাড়ায় একটা বউকে নিয়ে বাবু গায়েব। কম কাঠখড় পুড়িয়ে তাকে সেবার খোকাকে ফেরাতে হয়েছে। রাজীববাবু অবশ্য আমল দেন না। তিনি বলেন, নিজের ছোটবেলায় পেট পড়ে খেতে পর্যন্ত পেতাম না রে পঞ্চু, আর আজ কলকাতা শহরে আমার 11টা প্রপার্টি। আমার ছেলেকে আমি সেই সব কিছু হতে দেব না। যা আমি পাইনি সব ওকে দেব। আর তাছাড়া লাইফ এনজয় করাই তো বয়স এখন। বাইক চালাতে চালাতে পঞ্চু হাসল। রাজীববাবু রাজা লোক, তার কথা ভাবলেও মন হালকা হয়ে যায়। সকালে বাড়ি থেকে বেরোচ্ছিলেন সুখময়। পঞ্চু তার পাশে এসে বাইক নিয়ে দাঁড়ালো। খাবারটা শুনে এত খারাপ লাগলো না মেসোমশাই, যে কি বলবো। মানুষের লাইফের কোনো গ্যারান্টি নাই। জল জ্যান্ত মানুষটা আমার সঙ্গে হেসে হেসে কত গল্প করলো, আর 24 ঘন্টার মধ্যে তিনি জাস্ট ছবি হয়ে গেলেন। আফসোস সূচক শব্দ করল পঞ্চু। এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে সুখময় বললেন, আমি আসলে একটু দরকারে বেরোচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও চলি। আচ্ছা, এখন তো মাসিমাও রইল না, একা মানুষ, এত বড় বাড়িটা করবেনটা কি? রাজীব বাবুকে তাহলে একবার বলি এবার একদিন আসতে। সুখময় থেমে থেমে বললেন, আগে ছিল শুধু ছেলের স্মৃতি, আর এখন তো তার মায়ের স্মৃতিও এই বাড়ির গায়ে জড়িয়ে আছে। ইট কাঠ ফার্নিচার জমি জমা না হয় বিক্রি করা যায়, স্মৃতি কি আর বিক্রি হয়? চলি। পেটো পঞ্চু মোলায়েম ভাবে হাসল। ব্যাস ব্যাস। পরদিন ভোরবেলার দিকে পাড়া কাঁপিয়ে 3টে পেটো ফাটল সুখময়ের বারান্দার সামনে। এলাকার লোকেরা পুলিশ ডাকল। বোঝাই যাচ্ছে সুখময়ের বাড়ি টার্গেট। এসআই সুখময়কে জিজ্ঞাসা করলেন, এই ব্যাপারে কাউকে সন্দেহ হয় আপনার? নতমস্তকে সুখময়ও বললেন, না, কাউকে নয়। জাবদা খাতা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন শান্তিরক্ষক। দিনকাল খুব খারাপ, বুঝলেন? পরদিনই হন্তদন্ত হয়ে ছুটে এলো পঞ্চু, তার কণ্ঠে অকৃত্রিম উদ্বেগ। এসব কি শুনছি মেসোমশাই? তবু ভালো আপনি কাছাকাছি ছিলেন না, থাকলে তো মুখ চোখ পুরো বিলা হয়ে যেত। বারান্দার দেওয়ালে পোড়া কালো ছোপ পড়েছে, তাতে বুড়ো আঙুল ঘষতে ঘষতে পঞ্চু বলল, আজ বারান্দায় ফেলেছে, কাল ঘরে পেটো ফেলে দেবে। এদের যে কি সাহস, আপনি ভাবতে পারবেন না মেসোমশাই। কুজো হয়ে বসেছিলেন খড়বোকায় সুখময়। শীর্ণ ঘাড় ঝুলে রয়েছে বুকের কাছে। তিনি অসহায়ভাবে ক্ষীণ স্বরে পঞ্চুকে বললেন, তোমাদের প্রমোটারকে একবার আসতে বলো তো। বাড়িটা ভাবছি। গাছ কাটা আজকাল খুবই সহজ। ইলেকট্রিক করাত প্রায় মাটির কাছাকাছি আম গাছের গুড়িটার এপার ওপার কেটে ফেলল। প্রবল শব্দে মাটিতে পড়ল প্রকাণ্ড মহিরুহ। তখনও সেই গাছ ভরে আছে ফলে। সেই ফলগুলো ছিটকে গেল এদিক ওদিক। পাড়ার লোক, লেবার, মিস্ত্রি, এলাকার বাচ্চারা হুটোপাটি করে যে যত পারল আম নিয়ে গেল। খণ্ডে খণ্ডে কাটা হলো গুড়ি। ডালপালা সমেত লরিতে চেপে কোথায় যেন সব উধাও হয়ে গেল, সঙ্গে আস্ত গাছটাও। অল্প সময়ের মধ্যেই সুখময় বন্দনার আম গাছের আর চিহ্ন মাত্র রইল না। পঞ্চু বার কয়েক বলেছিল,
এভাবে গাছটা কাটা কি ঠিক হলো? মেন এন্ট্রান্সের সামনে ওরকম একটা আখাম্বা গাছ রেখে দেবো? আমি কি পাগল না পাজামা? অবাক হয়েছিলেন রাজীব হালদার। ওই ভদ্রমহিলা বলেছিলেন সন্ধেবেলায় গাছের দিকে চেয়ে উনি মানুষের মঙ্গল কামনা করেন, সবার সন্তান যাতে বেঁচে পড়তে থাকে, ভালো থাকে। আনমনে বলে পঞ্চু। রাজীব হালদার খোসা ছাড়িয়ে কামড় বসালেন পাকা আমের গায়ে। অসামান্য স্বাদের আবেশ চোখ বুজে এলো তার। সত্যি তো, সেই মঙ্গল কামনার জোরেই না তুই আমি করে খাচ্ছি। বাইক স্টার্ট দিয়ে একবার পেছনে ফিরে তাকালো পঞ্চু। ধুধু করছে সুখময়ের বাড়ির একটা অংশ। কে বলবে একটু আগেই সেখানে একটা বিশাল আম গাছ তার শাখা প্রশাখার বিপুল বিস্তার নিয়ে দাঁড়িয়েছিল। অকাতরে বিলিয়েছিল বাতাস, ছায়া, রসালো ফল, মানুষের মঙ্গল। মাথাটা হঠাৎই ঝিমঝিম করে উঠল পঞ্চুর। পাঠানপুরের প্রজেক্টে যাওয়ার পথে বারবার সুখময়ের বাড়ি, তার আম গাছ আর বন্দনার বলা কথাগুলো মনে আসতে লাগলো পঞ্চুর। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ইউটার্ন নিল পঞ্চু। আর ঠিক তখনই শেষ বিকেলের আলো এসে দেখতে পেল রাস্তার অপর প্রান্তের গাছটাকে। তার ছায়া শরীর অজস্র আমে ছেয়ে আছে, এত আম যে পাতাই দেখা যাচ্ছে না। আশ্চর্য, এতদিন এই পথ চলাচল, অথচ এমন গাছ তো তার চোখেই পড়েনি। পঞ্চু ঘাড় ঘুরিয়ে ঘোরগ্রস্তভাবে গাছটাকে দেখতে লাগলো। কিন্তু এটা করা উচিত হয়নি। রাস্তাঘাটে এভাবে কেউ গাড়ি চালায়? উল্টো দিক থেকে আসা ট্রাকটার হর্ন সে শুনতেও পেল না। যখন বুঝলো তীব্র গতিতে ছুটে আসা সেই ট্রাকটা তার বাইকের খুব কাছাকাছি এসে পড়েছে, খুব বেশি কাছাকাছি। ঠিক সেই সময় নিজের বাড়িতে ঢুকলেন রাজীব হালদার। বাড়ি আজ অদ্ভুত নিস্তব্ধ। যে কারণেই হোক বুকের ভেতরটা খালি হয়ে এলো তার। সব কিছু ঠিকঠাক আছে তো? খোকার কি কিছু হলো নাকি? অস্বাভাবিক বুক ধড়পড় নিয়ে রাজীব হালদার সিঁড়ি বেয়ে দোতলায় এলেন। খোকার ঘরের দরজা বন্ধ। কাপা কাপা হাতে দরজা ঠেললেন তিনি। দমকা হাওয়ায় ভেতর থেকে ভিজে আর শুকনো নেশার মিলিত গন্ধের ঝাপটা ধাক্কা মারল তাকে। সঙ্গে কান ফাটানো মিউজিক। বেশিক্ষণ শুনলে বুক ধড়পড় করে। জনসাত্ত্বিক ছেলে মেয়ে ঘিরে আছে খোকাকে। দেখে বোঝা যাচ্ছে এক তুরীয় অবস্থায় আছে তারা। এই মেয়েদের দু একজন হয়তো আজ রাতে খোকার কাছে থেকে যেতেও পারে। বাজার চলতি একটা গানের তালে তালে কোমর দোলাচ্ছে খোকা। তার ঠোঁটে ঝুলছে জয়েন, মাথার ওপর ব্যালেন্স করে বসানো হুইস্কির গ্লাস। ঢুলু ঢুলু চোখে স্বর্গীয় সুখ। নিঃশব্দে দরজা টেনে দিয়ে সরে এলেন তিনি। তিনি নিশ্চিন্ত বোধ করছেন, যাক, খোকার খারাপ কিছু হয়নি। অকারণ অনিষ্ট চিন্তার কারণে জলের মতন পরিষ্কার হয়ে গেল তার কাছে। হাদা পঞ্চুটার কথাগুলো এত প্রভাব ফেলবে তার মনে তিনি ভাবতেও পারেননি। আম গাছ করবে মানুষের মঙ্গল, হুঁ। তারপরও রাজীব হালদার বুঝলেন তার মনটা অসম্ভব রকমের খারাপ হয়ে যাচ্ছে। হাতের চেটো দিয়ে চোখ মুছলেন তিনি। চোখ মুছতে মুছতে সামান্য অবাক হলেন। তিনি যা চেয়েছেন তাই পেয়েছেন। সবকিছু হচ্ছে তার মনের মতো। চারপাশ অভাবনীয় সাফল্যের আলোয় ঝলমল করছে। তবু কেন সে চোখে জল এসে যাচ্ছে বারবার।